আমার দুটো প্রশ্ন আছে। প্রথম প্রশ্নটা হচ্ছে সহনাগরিক বা সচেতন নাগরিক হিসেবে, আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে এই মুহূর্তে বঙ্গ বিজেপির একজন মুখ হিসেবে, প্রতিষ্ঠিত মুখ হিসেবে। প্রথম প্রশ্নটা এইরকম যে নাগরিকের ভালো চাই বলে একটা সময় বাম রাজনীতির সঙ্গে যুক্ত হওয়া, একবারে পড়াশুনোর সময় থেকে, তারপরে করতে করতে নাগরিকের ভালো করার জন্যই তৃণমূলে যুক্ত হওয়া এবং প্রশাসনিক পদে থাকা, কিন্তু সেখানে থাকার পর যখন জানা গেল যে না, সেটা সম্ভব হচ্ছে না, আসলে নাগরিকের ভালো করা যাচ্ছে না, সেই তাগিদ থেকেই নাগরিকের ভালো করার জন্যই বিজেপিতে যাওয়া। যে কোন বিজেপি? যে বিজেপিতে এবার ইলেকশনের আগে আমরা দেখলাম যে ইলেকটোরাল বন্ড বলে এমন একটা জিনিস নিয়ে গোটা দেশব্যাপী একটা, যেটাকে এক ধরনের স্ক্যামই বলা হচ্ছে, বা অন্তত সুপ্রিম কোর্ট যখন সেটাকে নিষিদ্ধ করে, তো সেই বিজেপি একবারে ধোয়া তুলসী পাতা। তার কোনো সমাজের মানুষের প্রতি সে খালি ভালোই করছে, মানুষের উপকারই করছে। রাজনীতি সচেতন এবং সংস্কৃতি সচেতন রুদ্রনীলের কাছে মনে হয় আমাদের এই আমরা এত সহজ মনে করি না রুদ্রনীল যে কিছুই তিনি এতটা ধোয়া তুলসী পাতা মনে করে। তাহলে তিনি কোন প্রত্যাশা থেকে মানুষের উপকার করবেন বলে বা নাগরিকের উপকার করবেন বলে তিনি এখনও বিজেপি করতে চান? এটা আমার নাগরিক রুদ্রনীলের কাছে প্রশ্ন। দ্বিতীয় যে প্রশ্নটা, সেটা হচ্ছে যে বাংলায় আমরা বিজেপির এবারও যে রেজাল্ট দেখলাম, তাতে একটা জিনিস স্পষ্ট যে রাম, মানে বাঙালি তো কখনোই, বাঙালি ধার্মিক, অনেক বাঙালি, আমাদের রামপ্রসাদ সেন, আমরা শুনলাম এই রুদ্রনীলের মুখেই অনেক রামের কথাই শুনলাম। আমাদের রামপ্রসাদ সেন আছেন, রামকৃষ্ণ আছেন, আর অনেক রামই আছেন, কিন্তু কখনো রামের প্রতি সেই পাগলামি আমাদের ছিল না, কখনোই ছিল না, আজও নেই, আগামী দিনেও। এইটা একটা মিশ্র সংস্কৃতির জায়গা, এবং যেখানে বলতে গেলে নমশূদ্র বলা হয় যাদেরকে, এখনও মতুয়া সম্প্রদায় এবং সেই সম্প্রদায় ছাড়াও আরও সমাজের নিম্নস্তরীয় মানুষ বহু, মানে এখানে ওই জাতপাত অত প্রকট নয়, এখানে ধর্ম থাকলেও অত প্রকট নয়। এই বঙ্গ বিজেপির কি একটা নতুন ন্যারেশন দরকার, যেই ন্যারেশন না হলে পরে আসলে এই রাজ্যের যে ক্ষমতা, এই রাজ্যের যে সাংস্কৃতিক বা ধর্মীয় সংস্কৃতি বা সাংস্কৃতিক ধর্ম, সেখানে সাধারণ মানুষের কাছে ওই শুধুমাত্র এখানে চুরি হচ্ছে বলে এই ডাইরেকশন দিয়ে প্রতিষ্ঠা করা যাবে না। এই দুটো প্রশ্ন। প্রথমত হচ্ছে যে দুটো প্রশ্নের প্রচণ্ড ইম্পর্টেন্ট, এবং দুটো প্রশ্নের জন্য এটা অধিক সময়ের দরকার। যাই হোক, প্রথম কথাটা বলি, সেটা হচ্ছে যে এই দায়িত্ব তাদের যারা বলেছিলেন যে এই রাস্তায় নাগরিক ভালো থাকবে, নাগরিকের ভালো হোক, যদি আমি এটা চাই একজন নাগরিক হিসাবে। বিপ্লব করতে গিয়ে যেমন সবাই রাস্তায় নামতে পারেননি, কিন্তু বিপ্লবকে সমর্থন করেছেন ইংরেজকে তাড়াবার জন্য। যারা বুকে গুলি খাননি, পরিবার থেকে ছেলে স্বাধীনতা সংগ্রামী হননি, সেই পরিবার যে ইংরেজের পক্ষে, এমনটা তো নয়। কিন্তু কিছু লোক নেমেছেন, মার খেয়েছেন, গুলি খেয়েছেন, কারুর ফাঁসি হয়েছে, আবার কেউ ধরা পড়েননি। তিনি তো ভালো চেয়েছেন। তারপর ভারতবর্ষে রাজনৈতিক ক্ষেত্রে যে কিছু কিছু অভিযোগ উঠে আসছে, সেইগুলোকে জেনেই কি তারা পরিষ্কার ভারতবর্ষে স্বাধীনতার জন্য তারাই আন্দোলন করেছিলেন? এমনটা তো নয়। আমি 5-6টা মৌলিক অধিকার, এখন আরও একটু বাড়ছে, মানুষের চাহিদা সময় যাচ্ছে বাড়ছে, তো ফলত যে ক্ষেত্রে চোখের সামনে মিনিমাম মৌলিক অধিকারগুলোকে তারা বিশ্বাস জাগিয়েছিলেন যে তারা করবেন, যাতে মানুষের 10টা মানুষ, আমি একা ভালো থাকবো না। আমি যখন নাগরিক হয়ে নাগরিকদের জন্য লড়াই করছি, আমি কি নাগরিক আর নই? আমি আমার সহনাগরিক জন্য লড়াই করছি। তিনি হয়তো নামতে পারেন না, তিনি হয়তো বলতে পারেন না, তিনি হয়তো একটু কিন্তু কিন্তু করেন, কিন্তু তার মানে তিনি অশুভের পক্ষে, খারাপের পক্ষে, এমনটা তো নয়। হতে পারে তার সাহস নেই, সাহস না থাকলে পরিষ্কার আমি কাউকে দাগিয়ে দেবো, এটা হতে পারে না। তবে লড়াই করেছিলাম আমি, কেন, আমার মতো প্রচুর মানুষ লড়াই করেছিলেন, এবং দেখা গেছে যে তাঁরাই দিকভ্রষ্ট হয়ে গেছেন। যেভাবে বামপন্থীদের মানুষ মিলিয়ে দিলেন, কবে তারা ফিরে আসবেন, কিভাবে ফিরে আসবেন, কিভাবে ভুল স্বীকার করবেন, কিভাবে নিজেদের পাল্টে ফেলছেন, সেই পাল্টে ফেলাগুলোকে পশ্চিমবঙ্গ মেনে নেবে? এবার তারা স্ট্র্যাটেজি নিয়েছে যে ইলেকশনে 34 বছরের বিফলতা, অপশাসন, এই শব্দগুলো সরাবার জন্য 2026-এর দিকে মাথায় রেখে কেউই জিতবে না এটা জেনে
তাদেরকে প্রার্থী করেছেন অধিকাংশ ইয়াং মুখগুলোকে 26-এর জন্য। তারা জানেন যে এরা 24-এ কেউ জিতবে না। সুজন বলুন, দীপশিতা বলুন, যাদের নাম বড় বড় করে মিডিয়াও তুলে ধরবার চেষ্টা করেছিল, এরা নিজের পাড়াতেই নিজেদের ভোটটুকু ছাড়া কেউ আর কোনো ভোট পায়নি। পয়েন্ট টু বি নোটেড। কিন্তু এদের লক্ষ্যটা হচ্ছে 26-এ। তার মানে একটা লক্ষ্য রয়েছে। কিছু মুখ তারা নিয়ে এসেছেন, তাদের অপারেট করছেন বৃদ্ধরা। বাইরে থেকে দেখাচ্ছে না না বৃদ্ধতন্ত্র নেই, সম্পূর্ণ মিথ্যা কথা, পুরোটাই আছে। এরা বৃদ্ধতন্ত্রের আন্ডারেই রাজনৈতিক কাজটা করছে। ইয়াংদের এখনো পর্যন্ত ডিসিশন মেকিং বড় চেয়ারে নিয়ে যাওয়া হয়নি। আর ওই দলে ইয়াং হয় কেউ 55 পেরোলে, তবে সে ইয়াং। যাই হোক, এবার তারা কথা রাখতে পারেননি, তা বলে কাজটা তো থেমে থাকছে না, এটা তাদের সমস্যা। আর তৃণমূলে আমি যাইনি, তারা আমায় নিয়ে গেছেন বাড়ি বয়ে। আমার কোনো অসুবিধা নেই কথাটা প্রকাশ্যে বলতে। বারবার অনুরোধ করবার পর আমি গেছি। যখন সবাই চলে গেছিলেন আমি যাইনি, খোঁজ নেওয়া হয়েছে আমার সম্পর্কে, রুদ্রনীল আসছে না কেন? আমরা তো ভালো কাজ করছি, তার কিসের আপত্তি? নেতা মন্ত্রীদের দিয়ে বারবার ফোন করিয়ে তারপর নিয়ে যাওয়া হয়েছে, এবং তারপর আমাকে বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। সেই দায়িত্ব এক দানা ফেল করেছি আজও কেউ বলতে পারেন না। উল্টে আমার রাজ্যে এখনো পর্যন্ত বলি যে স্কিল ডেভেলপমেন্টের সফট স্কিল, যেটা ভোকেশনাল এডুকেশন, আজ অবধি মাসের শুরুতে যে মাইনেটা হয় সেটা আমার লড়াই ছিল। আজ অবধি পরিবর্তিত সিলেবাস, যেটা 2006 সালের পর থেকে চেঞ্জ হয়নি, সেটা আমি পরিবর্তিত করেছিলাম। তার উপরে কিছু বেটারমেন্ট চলছে। বলেছিলাম যে শিল্পহীন পশ্চিমবঙ্গে পছন্দ মতো সিলেবাস করবেন না, দেখুন যেখানে শিল্প আছে তারা কোন ধরনের স্কিল লেবার চাইছেন, ন্যাশনালের সঙ্গে যুক্ত করেছিলাম। আমি সেটা করবার চেষ্টা করেছিলাম, আমার চেষ্টাটা তো রয়েছে। তারপর যখন দেখলাম ওদের এই চেষ্টার মধ্যে চুরি ঢুকে যাচ্ছে, আমি ওই আন্দোলনটাকে বয়ে নিয়ে চোরেদের সঙ্গে চলবো? আপনারা সবাই সমাজ যাদের চোর বলছে, প্রমাণিত, নাকি যারা এটাকে আটকাতে গিয়ে প্রাণ দিচ্ছেন আমি তাদের হয়ে কথা বলবো? আমি তো দেখতে পাচ্ছি তারা করবার চেষ্টা করছেন। আপনি মুখে যা খুশি তাই বলুন না কেন, তাদের কোনো প্রকল্পের মধ্যে হিন্দু মুসলমানের আসলে কোনো ভাগ নেই। সিপিএমের তৈরি করা ন্যারেটিভটাকেই তৃণমূল কাজে লাগিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের একজোট হয়ে থাকা দুর্বল ধার্মিক একটা গণ্ডির মধ্যে তারা মানসিক দুর্বলতা নিয়ে এক হয়ে থাকেন, সেইটাকে কাজে লাগাচ্ছেন। তাদের ভুল ভাঙবেই। তাদের যারা শিক্ষিত সমাজে এগিয়ে থাকা মানুষ রয়েছেন, যারা তঞ্চকতা করেন না, যারা লোভে পড়েন না, তারাও বেরিয়ে আসবে। আমি এমনটাই বলছি না যে সবাইকে বিজেপিকেই ভোট দিতে হবে। তারা বিচার করুন, আগে বেরিয়ে আসুন, আগে নিউট্রাল চোখে দেখুন, সত্যিটা দেন, তারপর আপনি নির্দিষ্ট করুন যে আপনি বিজেপিকে ভোট দেবেন না দেবেন না। কে আপনার জন্য কাজ করেছে না করেননি, চাকরি দেওয়ার ক্ষেত্রে, বিভিন্ন রকম নাগরিক পরিষেবা দেওয়ার ক্ষেত্রে কে আপনাকে দল মত ধর্মর বাইরে গিয়ে আপনার পাশে দাঁড়িয়েছেন, আপনি সিদ্ধান্ত নিন। আমি বরাবর কাউকে কথা বলি না যে এইটাই করতে হবে, আমি প্রশ্ন তুলে দিয়ে বলি বাকিটা আপনার ভাবনা, আপনার চিন্তা। খুব সুন্দর। রুদ্র, একদম শেষ মুহূর্তে আমি সুজনের প্রশ্ন ধরে একদম র্যাপিড রাউন্ডে প্রশ্নে যাচ্ছি। ধরুন বামেদের সবসময় বলা হয় যে বৃদ্ধতন্ত্র, কিন্তু তৃণমূলে বা বিজেপিতে কচি খোকা বা কচি খুকু নেই, সেখানেও তো বৃদ্ধরাই রাজ করছে, তাহলে নাম কেন খারাপ হয় লালের? দেখুন, খারাপ হয় বলতে তার কারণটা হচ্ছে যে 34 বছর ধরে আমরা যাদের দেখেছি, 34-এর পরে 15 বছর হতে আসছে, মানে যদি যোগ করে দেখেন যে প্রায় 60 বছর ধরে যাদের দেখছি, এটাকে আপনি কি বলবেন? তরুণ, কচি কলাপাতা? তা তো নয়। তার মানে মানুষের অরুচি ধরেছে, তাদের ভাবনাতে তো অরুচি ধরেছে, এটাও তো ভাবতে হয়। দ্বিতীয় জায়গা হচ্ছে তৃণমূলের ক্ষেত্রে বর্ষিয়ান নেতাদের পাশাপাশি কিন্তু এখন অনেক নতুন মুখগুলোকে দেখা যাচ্ছে। যতই দেবাংশুকে মমতা বন্দ্যোপাধ্যায় আন্তরিকতা নিয়ে ইচ্ছা করে অপমান করুক না কেন, তাহলেও তো পরিষ্কার ছেলেটা উঠে এসেছে। যতই ধরুন সায়ন্তিকা বা সায়নী, যাদের রাজনৈতিক কোনো অভিজ্ঞতা না থাকুক কেন মানুষের জন্য কাজ করাতে, এর আগে প্রিভিয়াস আপনি যদি রেকর্ড দেখেন ডিরেক্টলি তারা অন্য পেশায় ছিলেন, অবশ্যই ঠিক আছে, কিন্তু অন্য পেশায় থাকলেই বাকি আর কাজ করা যাবে না এমনটা তো নয়। তো তাদের তো
তারা উঠে এসছে, কে জিতেছে কে হেরেছে আমি এটা দিয়ে বলছি না। অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার নামে যতই অভিযোগ থাকুক না কেন, তিনি তো তরুণ। আরো তো কয়েকটা নাম দেখতে পাওয়া যায়, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে যা রয়েছে তাদের সেখানে তো বিদ্রোহতন্ত্র সেলিব্রেট হচ্ছে এমন নয়, সেখানে একটা হাফ হাফ কিন্তু রয়েছে। ভারতীয় জনতা পার্টির ক্ষেত্রে আপনি বিদ্রোহতন্ত্রে কাকে দেখাবেন? শুভেন্দু অধিকারী বৃদ্ধ, না, আমি আরো ওপরে যেতে চাইছি। কোন ওপরে? আমি একটু ওপরে যেতে চাইছি, একদম যারা ধরুন নরেন্দ্র মোদীকে তো আপনি তরুণ নিশ্চয়ই বলবেন। একবারই বলবো না, একদম নয়। আপনার পছন্দ হচ্ছে যে আপনি নরেন্দ্র মোদীর দিকেই তাকাবেন, আপনি যোগীর দিকে তাকাবেন না, আপনি অনুরাগ ঠাকুরের দিকে তাকাবেন না। এত ঝকঝকে তকতকে একটা ইন্টারেস্টিং একটা ব্রডকাস্ট মিনিস্টার আমরা দিয়েছিলাম, আর যদি এখন তিনি নয় অন্য কোনো দায়িত্বে তিনি যাবেন, এখন যিনি কালচারাল মিনিস্টার হয়েছেন তিনি সিনিয়র, তবু এই নতুনদেরও তো প্রচুর ইয়াং ছেলে শপথ নিয়েছে। আমার শেষ প্রশ্ন, কোথাও কি রুদ্র মনে হয় 2026-এ অনেকে বিশ্বাস করছে যে অনেকেই ভাবছেন বামেদের আর ভোট দিয়ে ভোট নষ্ট করবেন না, হয় তারা এদিকে নয় ওদিকে দেবে, এটা অনেকে বলছেন, তাতে বিজেপির সুবিধা হবে এক, কিন্তু সমস্ত কিছুতে জল ঢেলে দিচ্ছে ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন কেন্দ্র সরকারের, রাজ্য সরকার নেতৃত্বাধীন তৃণমূল সরকারের সঙ্গে 10টা এমন পয়েন্ট, যে পয়েন্টে বোঝা যায় যে কোনো একটা সেটিং চলছে, সেটিংয়েই শেষ হলো বঙ্গ বিজেপি। দেখুন, কারুর মনে হওয়ার উপরে আমি তার মুখে তো সেলোটেপ মারতে পারি না। এবার কি মনে হয় সেটিং থেকে শিক্ষা নেবে? সেটিং তো নেই, আবার শিক্ষা নেওয়ার কি আছে? তবে হ্যাঁ, এটা অবশ্যই শিক্ষা নেওয়ার আছে যে আমি মানে আজকের দিনে না এমন একটা সময় চলে এসছে, আপনি যদি কাউকে বলেন দেখ আমি তো ওর মতো খারাপ নই, লোকে বিশ্বাস করবে। কিন্তু আপনি যদি বলেন দেখ আমি তো ভালো, এরম করে আপনার দিকে তাকাবে। আপনি যদি নিজেকে ভালো বলেছেন, সব লোক এরম করে দেখায়। কিন্তু আপনি যদি বলেন যে আপনি ওর মতো খারাপ নন, তখন আপনাকে বিশ্বাস করে। তাহলে এটা হচ্ছে স্ট্র্যাটেজিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ইউর ওন স্ট্র্যাটেজি। আমার মনে হয় যে যেহেতু ভারতীয় জনতা পার্টি আরও বেশি সংখ্যক মানুষকে নিয়ে পশ্চিমবঙ্গে চলতে চাইছে এবং তারাও আসতে চাইছেন, তো ফলত এই অধিকাংশ জনের অ্যাভারেজ মানসিকতায় কোনটা রয়েছে এইটা বুঝে কিন্তু কথা বলাটা বাড়ানো উচিত। মানুষের প্রত্যেকটা মাটির না আলাদা আলাদা পছন্দ হয়। ওই কি যেন বলে, ওটা কি ভুলে যাচ্ছি কথাটা, প্রত্যেকটা মাটির না নিজস্ব একটা অহংবোধ আছে। আমি বাঙালি, আমি যে ঘরে ঠাকুর রাখি সেই ঘরের উল্টো দিকের কোণে চুংড়ি চাপা দিয়ে ল্যাটা মাছের ঝোল রাখি, আমি হিন্দু। তো এই যে আলোচনাটা একটু আগে প্রশ্নের মধ্যে উঠে এসেছিল, এই বিষয়টাকেও না ভাবতে হবে। আমরা কোনো পার্টিকুলার সিলেবাসের মধ্যে, যে সিলেবাসটা দেখুন একটা ভারতবর্ষের সব থেকে বড় দল, তারা একটা তো সিলেবাস নিয়ে চলে, বিভিন্ন রাজ্যে গিয়ে সেই সিলেবাসগুলো আলাদা আলাদা হয়ে গেলে সেই যারা ছোট ছোট দল প্রত্যেকটা রাজ্যের মধ্যেই সীমাবদ্ধ, যেমন সিপিএম আরও ছোট হতে হতে একটা গান ছিল গৌতম বাবুর মতো, বাকিটা সিপিএম গাইবে। তো সেরকমটা না হয়ে গিয়ে বেশ কিছু মাটির নিজের না সেন্টিমেন্ট আছে। আমাদের নেতৃত্বরা এই বিষয়ে কিন্তু আলোচনা করছেন, কিন্তু হুড়ুম দুড়ুম করে প্রক্রিয়া সেটাকে গ্রাউন্ডে দেখতে আজ বাদে কাল যুদ্ধ হবে টাইপের পদ্ধতিতে ভারতীয় জনতা পার্টি কিন্তু চলে না। আমরা ধাক্কা খেয়ে দুপা পিছিয়ে গেলে, ওই একটা স্টেশনে গাড়ি যদি দাঁড়িয়ে থাকে, গাড়ি যদি অনেক বড় হয়, দেখবেন এগোতে যাওয়ার সময় দুপা একটুখানি পিছিয়ে তারপর টানে। যদি ভারতীয় জনতা পার্টির এই তৃণমূলের সিলেবাসকে দেখে দেখে অভ্যস্ত না হয়, যদি কেউ দীর্ঘ রাজনৈতিক গতিপথের দিকে লক্ষ্য রাখে, তো তাহলে দেখবেন যে একটু নীরবতা নিয়ে তারপর এগোবার, একটা পরিকল্পনা সাজিয়ে এগোবার, তাতে আমার সাময়িক যে অসুবিধা হচ্ছে হোক। মানে ফেলিয়ার ইজ পিলার অফ সাকসেস, অর্থাৎ এটা তো লেসন, এটা লেসন। আমরা ব্যালট পেপার খেয়ে নেওয়ার যে মেধা, জেতাবার জন্য সেই মেধার সঙ্গে লড়াই করে পারিনি। তাহলে 26-এ আশাবাদী 100%। এবার আমাদের দিকে পশ্চিমবঙ্গের মানুষ তাকিয়ে যদি না থাকতেন, তাহলে ভোট শুধু এক থাকতো না,
কমে শেষ হয়ে যেত, উল্টে বেড়েছে।